ওদের কথার মাঝে চৈতি কাঁদতে কাঁদতে ফিরে আসে। রুহানিয়া অস্থির চিত্তে বলে, কি হয়েছে, কাঁদিস কেন? চৈতি কিছু না বলেই জোর করে চলে যাচ্ছিল। রুহানি তাও বারবার জানতে চায়। কাঁদতে কাঁদতে চৈতি বলে, উনি আমার জামা নষ্ট করে দিছে। দিশাও ছুটে আসে তখন। ওর কাছে জানা যায় কাব্যর হাত থেকে তরকারির ঝোল পড়েছে চৈতির লেহেঙ্গার। তবে চৈতির ভাষ্যমতে কাব্য প্রতিশোধ নেওয়ার জন্য কাজটা ইচ্ছা করেই করেছে। রুহানিয়া জাহিদের থেকে বিদায় নিয়ে চৈতিকে নিয়ে বাড়িতে ফিরে গেল। নতুন কোনো ড্রেসও পরবে না। মোট কথা চৈতি যাবেই না আর ওখানে। মামা মামি কাকা কাকি এসেও চৈতিকে বুঝিয়ে রাজি করাতে পারল না। শেষে বাধ্য হয়ে শুভ্র এসে বোঝানোতে রাজি হয়েছে। সে কাব্যকে বকাঝকা করবে চৈতির সামনে, এটা হলো শর্ত। রুহানিয়া ওর মায়ের অন্য একটা লাল শাড়ি চৈতিকে পরিয়ে দিয়েছে। রুহানিয়া যেভাবে সেজেছে চৈতিকেও সেভাবেই সাজিয়ে দিয়েছে। শুভ্র এতক্ষণ বাইরে অপেক্ষা করছিল। চৈতিকে দিয়ে বিশ্বাস নেই, মদ চেঞ্জ হতে সময় লাগবে না, তাই সে নিজেই সাথে করে নিয়ে যায়। প্রশংসার বাণী হিসাবে বলে, তোকে বোবো লাগছে পাখি। চৈতির মুখ গোমড়া করে রেখেছে। কাব্যকে হেনস্থা না করা পর্যন্ত তার শান্তি নেই। দূর থেকে কাব্য ওদেরকে দেখতে পায়, সে দৃষ্টি সরাতে পারছে না। শাড়িতে চৈতির বাচ্চা বাচ্চা ভাবটা একদম বোঝা যাচ্ছে না, সম্পূর্ণ মনে হচ্ছে। একজন পরিপূর্ণ নারী, সর্বত্র পূর্ণতার ছাপ। শাড়িতে কি আলাদা কিছু আছে? এই পোশাকটা এমন কেন? এমন কি আছে এই পোশাকে যেটার সাথে বাকি পোশাকের এত তফাৎ? শাড়ি বুঝি এভাবেও চঞ্চল ছোট্ট একটি মেয়েকে পূর্ণতা দান করতে পারে? জিহাদ বিড়বিড় করে বলে, বেটা আবার শাড়িতে ঝোলটা ফেলে দিস না। শুধু শুধু বাচ্চা মেয়েটা পেছনে লাগার দরকারটা বা কি তোর? কাব্য আনমনে বলে, তখন আসলেই কাজটা ঠিক হয়নি। তখন না আমি ইচ্ছে করে ওর ড্রেস নষ্ট করতাম, আর না এইভাবে নিজে ফেসে যেতাম। নিজের পায়ে তো নিজেই কুড়ালটা মেরেছি। কি বলেছে সব? চৈত্রীকে দেখে সর্বনাশ বুঝি হয়ে গেছে আমার। পাগল। এই বলে জিহাদ রুহানের কাছে চলে যায়। চৈতি কাব্যর সামনে দিয়ে যাওয়ার সময় ভেঙচি কেটে দৃষ্টি সরিয়ে নেয়। কাব্য আবেশিত হয়ে বলে, তুমি অপরূপা চৈত্র। লোকজনের সরগম, সকলেই খাওয়ায় ব্যস্ত। চারিদিকে অল্প স্বল্প হইচই হওয়ার সত্ত্বেও কাব্যর বলা কথাটি চৈতির কর্ণকুহরে হানা দেয়। শুভ্রকে স্টেজে পাঠিয়ে দিয়ে দুকদম ফিরে আসে সে কাব্যর কাছে। চৈতিকে এতটা কাছাকাছি পেয়ে নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে কাব্য। এত সুন্দর সে বোধ হয় ইতিপূর্বে কখনো দেখেনি। চোখের পলক নড়ছে না, তবে হৃদকম্পন হচ্ছে প্রচণ্ড। এমনটা তো হওয়ার কথা ছিল না কখনো। চৈতি কোমরে হাত গুজে ভ্রু কুচকে তাকিয়ে আছে। কাব্যর ঠোঁটের কোণে এক চিলতে হাসি, দু চোখে অমায়িক মুগ্ধতা। বুঝরা মসৃণ হওয়ার বদলে আরও খানিকটা কুচকে গেল চৈতি। এরকম মুখাভাব করা কাব্যকে সেও তো প্রথম দেখল। সে বাম্ভ্র নাচিয়ে বলে, এই যে মিস্টার, আমার নাম চৈত্র নয়, চৈত্রী। আর তখন থেকে ওরকম করে তাকিয়ে কেন আছেন? তুমি সুন্দর তাই। ফ্লার্ট করছেন? কথাটা অনেকটা ঘোরের মাঝে বলে ফেলেছিল কাব্য। চৈতি করার কথা শুনে সে নিজেকে অল্প সময়ের জন্য হলেও সামনে নিল। পাঞ্জাবির কলার ঠিক করে বলল, তুমি ফ্লার্ট করার মতো মেয়ে নাও। বাই দ্য ওয়ে, চৈত্রী থেকে চৈত্র নামটা বেশি সুন্দর। তাই আগে বলবেন না? তাহলে বাবা মাকে বলতাম চৈত্রী নাম পাল্টে চৈত্র রাখতে। কাব্য হেসে ফেলে। চৈতি এই প্রথম খেয়াল করলো হাসলে কাব্যকে সুন্দর লাগে। কাব্য বলল, না বলে ভালোই করেছো। চৈতি কিছু বলল না, জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইল। কাব্য বাপ এসে হাসিটা হেসে চৈতির চোখে চোখ রেখে বলল, ভালো হয়েছে, এই জন্যই যে চৈত্র নামে শুধু আমি ডাকবো। পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। বলে চৈতি সেখান থেকে চলে যায়। কাব্য হাসি, যাওয়ার পথে তাকিয়ে থেকে বলে, শুধু পাগল নয় চৈত্র, তুমি তো আমায় বদ্ধ উন্মাদ বানিয়ে ফেলেছো এক দেখাতেই। অনুষ্ঠানের সব শেষ।
এবার বাড়িতে ফেরার পালা। সব কিছু রাতের মধ্যেই গোছগাছ করে রাখতে হবে, সকালের ট্রেনে মিস দেওয়া যাবে না। তাই ক্লান্ত লাগা সত্ত্বেও সবাই এখন ব্যাগ প্যাকিং করছে। চৈতির মা ওর ব্যাগ গুছিয়ে দিচ্ছে, তাই তার আর কাজ নেই কোনো। সে রুহানের রুমে এসে শুয়ে পড়েছে, খুব সম্ভবত এর মাঝে ঘুমিয়েও পড়েছে। সমুদ্র খুব হই হুল্লোড় করে রুমে ঢুকলেও যখন দেখলো চৈতি ঘুমিয়েছে তখন সে পা টিপে টিপে এগোলো। মন খারাপ করে রুহানের ব্যাগ গোছাচ্ছিল। যত সে সবার সামনে ভালো থাকার অভিনয় করুক না কেন, দিন শেষে ভীষণ কষ্ট হয়। তবে এটা ধ্রুব সত্য যে তাকে ওর ঘর থেকে বের হয়ে আসতে হবে। শুভ্র এখন বিবাহিত, ওকে নিয়ে ভাবাটা অন্যায়। এখান থেকে বের হতে হয়তো কিছুটা সময় লাগবে, কিন্তু তাকে পারতেই হবে। সমুদ্রকে দেখে চোখের কোণা থেকে পানিটুকু মুছে বলল, কি রে হিরো, এখানে কি? সমুদ্র চাপা সারা জিজ্ঞাসা করলো। সুইটার ঘুমিয়েছে? রুহানিয়া হেসে সমুদ্রের মাথায় হাত বুলিয়ে বলে, হ্যাঁ, তোর সুইট হার্ট ঘুমায়, এখন কি দরকার ওকে? সুইট হার্টকে তো দরকার নেই, তোমাকে দরকার। রুহানের চোখ দুটো বড় বড় হয়ে যায়। সমুদ্র গাল টিপে ধরে বলে, শেষমেশ কি তুই আমাকে ও লাইন মারছিস? আহ, ব্যথা লাগছে আপু। লাগুক, তোর ফাজলামত ছুটাবো আমি। সমুদ্র নিজেকে ছাড়িয়ে নিয়ে একটু দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। বলল, তুমি তো আমার আপু হও, তোমায় কেন লাইন মারবো? চৈতিও তো তোর আপু হয়, ওকে কেন লাইন মারিস? ছি, ও আমার সুইট হার্ট হয়, ওকে কি আমি আপু ডাকি? তুমি আমার আপু হও, তাই তোমাকে আপু ডাকি। সমুদ্রকে কিছুটা গম্ভীর দেখালো। রুহানের শব্দ করে হেসে ফেলে। বসা থেকে উঠে আবারও ব্যাগ গোছাতে গোছাতে বলে, আচ্ছা, এখন আমাকে কি দরকার তোর শুনি? তোমাকে আমার দরকার নেই, শুভ্র ভাই আর বন্ধুর দরকার। রুহানিয়া অবাক হয়ে জিজ্ঞাসা করে, কোন বন্ধু? কি যেন নাম? ও হ্যাঁ, মনে পড়েছে, জিহাদ ভাইয়া। তার আমাকে কি দরকার? জানি না তো, আমায় বললো তোমাকে একটু ডেকে দিতে। কোথায় সে? ছাদে। আচ্ছা, তুই যা। সমুদ্র দরজা পর্যন্ত গিয়ে আবার ফিরে এসে বলে, আপু, একটা কথা বলি। কি? সুইট হার্টকে গালে একটা চুমু দেই। রুহানের চোখ পাকিয়ে বলে, ভাগ এখান থেকে। সমুদ্র দৌড়ে চলে যায়। রুহানিয়া হাসে, চৈতির দিকে এক পলক তাকিয়ে আর্দ্রভাবে চুলে হাত বুলিয়ে দেয়। হেসে মনে মনে বলে, সমুদ্রটা চৈতির বড় হলে নির্ঘাত সমুদ্র ওকে ছাড়া কাউকেই বিয়ে করতো না। ব্যাগ সম্পূর্ণ না গুছিয়ে ছাদে গেল রুহানিয়া। সিঁড়ি ভেঙে উপরে উঠলে দেখতে পেল জিয়াদ ছাদে পায়চারি করছে। সে রুহানিয়াকে দেখে বলল, এতক্ষণ লাগে আসতে? এত অস্থির দেখাচ্ছে কেন? কি হয়েছে? জিয়াদ নিজেকে সামলে নিল, বলল, কই না তো, আপনার আসতে দেরি হলো তাই জিজ্ঞেস করলাম। ব্যাগ গুছাচ্ছিলাম। কাল তো আপনারা ঢাকা চলে যাবেন তাই না? হ্যাঁ। এত বড় ডিসিশন, কিছুদিন অন্য কোথাও থেকে ঘুরে আসলে আপনার ভালো লাগবে। রুহানিয়া কিছু বলল না। জিয়া কিয়ৎক্ষণ নীরব থেকে বলল, আপনি ঢাকা গেলে কি আমাদের দেখা হবে? রুহানিয়া আকাশের দিকে তাকায়। কেন জানি ভারী দীর্ঘশ্বাস বুক চিরে বেরিয়ে আসে। রেলিংয়ের উপরে দুহাত রেখে বলে, আল্লাহ চাইলেই হবে। আপনার ইচ্ছে নেই? রুহানিয়া চুপ থাকে। জিহাদ বলে, আচ্ছা, যে কথা বলার জন্য ডেকেছিলাম বলবো? অবশ্যই। কিছু মনে করবে না তো? সেটা তো আপনিও বলেছেন, সেই কথার উপর নির্ভর করছে। জিয়াদ হাসল, বলল, আপনার ফোন নম্বরটা কি পাওয়া যাবে না? মানে
তাহলে ঢাকা যাওয়ার পর আপনার সাথে চাইলেই দেখা করা যাবে। রুহানিয়া কিছুক্ষণ চুপ করে থেকে জিহাদকে নিজের ফোন নাম্বারটা দিয়ে ছাদ থেকে নেমে আসে। কাব্যের সাথে চৈতিরা দেখা হয়নি। সকালে ঘুম ভাঙার আগেই চৈতিরা চলে গিয়েছে। রুম পেরিয়ে উঠানে আসতেই কাব্য কেমন যেন সব কিছু ফাঁকা ফাঁকা লাগতে শুরু করে। আজ বাচ্চাদের হইচই নেই, বাকিরা পাখিদের মতন ব্যস্ত। সে জানে না চৈতিদের কখন যাওয়ার কথা, শুধু এতটুকু জানতো আজ ওদের মতন চৈতিরাও চলে যাবে। সে উদাস নয়নে উঠানের একপাশে বসে, দৃষ্টি মাটিতে স্থির। চোখের পাতায় গতকালের শাড়ি পরিহিতা কাব্য সেই চৈত্র, কিন্তু আজ তার উপস্থিতি নেই, চলে গেছে। তবে সে অনিচ্ছুকভাবে কষ্ট পাচ্ছে নাকি নিজে নিজেই চৈতিকে নিয়ে বেশি ভাবছে বলে কষ্ট পাচ্ছে বুঝতে পারছে না। তবে বুকের ভিতর এই নতুন ব্যথাটি ভয়ঙ্কর যন্ত্রণাময়। ঘুমু ঘুমু চোখে তিতাস এগিয়ে আসে, হাই তুলে কাব্যর কাঁধে হাত রেখে বলে, কি রে, এখানে কেন বসে আছিস? রেডি হ, যাবি না? কাব্য এক পলক তাকিয়ে থমকায়। স্থির মস্তিষ্কে চিন্তা করে দেখে তার ভীষণ কষ্ট হচ্ছে। এতটাই কষ্ট হচ্ছে যে সে কথাও বলতে পারছে না। অথচ তার না হয়েছে বিচ্ছেদ আর না আছে বিরহ। শুধুমাত্র কারোর অনুপস্থিতিতে কি এতটা ব্যথা, ক্লেশ বুকের ভিতরে টর্নাটোর মতন ঝড় তুলে দিতে পারে? শব্দটি বোধ হয় কারোর নয়, বরঞ্চ চৈতির হবে। কারেকশন করলে লাইনটা হয়, শুধুমাত্র চৈতির অনুপস্থিতিতে সে এতটা ক্লোজ বোধ করছে। এলোমেলো চিন্তা গুছিয়ে উত্তরতে দেয়া দৌড়ে থাক, ঠিক মতন হুহাও করতে পারছে না। কেমন ব্যথাতুর দৃষ্টিতে সে তাকিয়ে রয়েছে তিতাসের দিকে। কাব্যর উদাস ভঙ্গি, ব্যথাতুর দৃষ্টি দেখে তিতাস কিছুটা ঘাবড়ে যায়। কপালে হাত রেখে জিজ্ঞাসা করে, অসুস্থ নাকি তুই? কাব্য প্রলম্বিত দীর্ঘশ্বাস নিয়ে বলল, না, ঠিক আছি। শুভ্রর উপস্থিতি ঘটে তখন। সে দুই বন্ধুর দিকে এগিয়ে এসে বলে, কিরে, তোরা এখনো ফ্রেশ হসনি? খাবি কখন? কাব্য রহস্য হয়ে বলল, এই তো এখন ফ্রেশ হয়ে রেডি হব। বাকি সবাই কি চলে গেছে? বাকি সবে কারা? ছোট মামারা তো আর চৈতিরা চলে গেছে, সাথে রোহানিরাও গেছে। কদিন নাকি ঢাকায় বেড়াবে। কাব্যর বুকের ভিতরে বয়ে চলা কষ্টের নদীর স্রোত হু হু করে বাড়তে থাকে। এই সুতো সে ঠাঁই পাচ্ছে না। যার কথা মনে পড়লে আগে রাগ হতো, তার কথা মনে পড়ে এখন কষ্ট হচ্ছে। হায়রে নিয়তি, অপছন্দের ব্যক্তিও বুঝি বুকের এতটা দখল করে নিতে পারে? পারেই তো। না পারলে কি আর কাব্যর মতন বুঝদার একজন ছেলে চৈতির জন্য এমন হুহুয়াতাস করে? সকালে নাস্তা সেরে ওরাও সবাই গ্রাম থেকে ঢাকায় ফেরার জন্য রওনা হয়। সাদা রঙের গ্রিল বেয়ে 3-4টে করলা গাছ অনেক উঁচু অবধি চলে গেছে। গাছগুলোর বয়স বেশি নয়। চৈতি গাছের ভীষণ শখ, তার মায়ের মতোই। মা ছাদে বাগান করেছে আর চৈতি করেছে বারান্দায় বাগান। তার বারান্দায় ফুলের পাশাপাশি রয়েছে করলা গাছ ও পুঁইশাক গাছ। পুঁইশাক গাছ খুব একটা না বাড়লেও করলা গাছ তরতর করে অল্প সময়ের মধ্যে বেড়ে গেছে। গ্রাম থেকে ঢাকায় ফিরে চৈতি যখন দেখতে পায় তার করলা গাছ দুটো হলুদ ফুল ফুটেছে, তখন তার খুশি দেখে কে? মাকে সে ফুল দুটো দেখিয়েছে বলে কিছুক্ষণ মায়ের সঙ্গে আহ্লাদ করে সে। রুহানিয়াকে আগ্রহ ভরা দেখিয়েছে, দেখো আপু, দেখো আমার করলা গাছে ফুল ধরেছে। রুহানিয়া প্রত্যুত্তরে মুচকি হেসেছিল। এখন গোধূলি বিকেল। রুহানিয়া বারান্দাতে দাঁড়িয়ে আকাশ দেখছে। মৃদু মৃদু বাতাস করলা গাছের পাতাগুলো নড়ছিল। তার বুকের ভিতরে চাপা কষ্টগুলো একটু একটু করে বাড়ছিল। শত চেষ্টা করেও শুভ্রকে পুরোপুরি ভুলতে পারছিল না। সময় লাগবে সে জানে, কিন্তু এই সময়ের সীমা যে কতটা তা সে জানে না। আর জানে না বলে স্বস্তি পাচ্ছে না, শুধু তাদের দাঁত চেপে ধৈর্য ধরে রাখছে। নীরবে কখনো কখনো আবার চোখের পানিও ফেলছে। ভেবেছিল শুভ্রের থেকে দূরে আসলে হয়তো ভালো থাকবে, অথচ তার ভাবনা ভুল ছিল। কোনো কিছু করে সে ভালো থাকতে পারছে না। কষ্ট তার পিছুই ছাড়ছে না। মাগরিবের আজানের পর চৈতিকে নিয়ে ছাদে হাঁটছিল রুহানিয়া। সেই সময়ে জিহাদের নাম্বার থেকে ফোন আসে। গতকাল নাম্বার দেওয়ার পর সাথে সাথে মেসেজ করেছিল জিহাদ।